সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শিক্ষা তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান সাতরং। পৃথিবীর যে প্রান্তর থেকে দেখছেন আপনাদেরকে জানাই সালাম, প্রীতি আর শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আপনারা সবসময় ভালো থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা লন্ডন বাংলা LB24 লন্ডন স্টুডিও থেকে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছি। পাশাপাশি লন্ডন বাংলা, সিলেট টিভি এবং ওয়ান বাংলাতে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। তাছাড়াও ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমার সাথে আজকে দুজন বিশেষ অতিথি রয়েছেন। ওনারা বিগত 30-35 বছর ধরে একই সাথে আছেন এবং সাংস্কৃতিক অঙ্গনে আছেন, খুবই জনপ্রিয়, সুপরিচিত, সবার প্রিয় এবং যাদের পরিচয়ের দরকার নেই। লন্ডনে এমন কেউ না চিনেন না ওনাদেরকে, বাংলাদেশে অনেকে চিনেন। তারপরও আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমত আমি দিব হিরণ বেগ। উনি হচ্ছেন একজন অ্যাক্টর, উনি হচ্ছেন একজন গীতিকার, তারপর মিডিয়া পার্সোনালিটি। আপনাকে সাতরং ম্যাগাজিনে স্বাগতম। ধন্যবাদ। তারপর হচ্ছেন অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, তারপর নাট্যকার এবং ওনার আরও অনেক ভালো রাঁধুনি এবং সুন্দরী। আর কেউ নয়, আমাদের ইফা তারা খানম। আপনাকে সাতরং ম্যাগাজিনে স্বাগতম। তোমাকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আজকে ওনাদের দুইজনকেই নিয়ে এসেছি। ওনারা হচ্ছেন দম্পতি, স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ এবং বিগত 30 বছর ভালোবাসার 30-35 বছর ওনাদের মুখে জানবো, শুনবো। অনেক কিছু আজকে আপনাদের জন্য উপহার আছে। তার আগে আমি বিগত পর্বের ধাঁধার বিজেতার নামটা ঘোষণা করছি। গত পর্বের প্রথম ধাঁধাটি ছিল একটুখানি পুকুরটা পিতলের ছাউনি, মেঘ নেই বৃষ্টি নেই তবু পড়ে পানি। সঠিক উত্তর ছিল চোখ এবং উত্তরটি দিয়েছেন কানিজ ফাহিমা সিলেট থেকে। কানিজ ফাহিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি আর শুভেচ্ছা আমার পক্ষ থেকে, সাতরঙ্গের পক্ষ থেকে। এই পর্বের বিজেতা আপনি। তারপর দ্বিতীয় ধাঁধাটি ছিল চিলি চিলি পাতা মোটা মোটা ডাল, ফলটি পাকা বিচিটি লাল। সঠিক উত্তর ছিল খেজুর এবং সঠিক উত্তরটি দিয়েছেন জিয়ার আহমেদ লন্ডন থেকে। জিয়ার আহমেদ লন্ডন থেকে আপনাকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা সাতরঙ্গের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। এবং আরও অনেকে দিয়েছেন, যারা প্রথম দিয়েছেন তাদের নামটা, তারাই বিজেতা হয়েছেন। অনুষ্ঠান চলাকালীন আমি আরও 2টি ধাঁধা দিব। এবার আর কথা নয়, আমাদের সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইফা তারা খানম। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি কোন অঞ্চলের মেয়ে এবং আপনার গান দিয়ে আমাদের সাতরং ম্যাগাজিন আজকে রাঙ্গাবো। ও আচ্ছা, আমি আসলে রাজশাহী, আমার দেশ রাজশাহীতে। আচ্ছা, রাজশাহীর তো আম সব এইগুলা, লিচু, এই ফলমূলের দেশ আর কি। হ্যাঁ, খুবই। এবং রাজশাহীর মানুষও খুব গুণী, অনেক গুণের অধিকারী। তো আপনার এই দেশে অনেক বছর হয়ে গেছে। কত বছর হলো? প্রায় 30 বছর। প্রায় 30 বছর। তো আপনার যে 30 বছরের ভালোবাসার কথা আমরা শুনবো গানে গানে। তো প্রথমে একটি গান দিয়ে শুরু করি আমরা দর্শকদের। হ্যাঁ, গান তো আসলে খালি গলায় কি গান করব, এক লাইন করি একটুখানি। গানটি ওরই লেখা, আমার। আচ্ছা, তো হিরণ ভাইয়ের লেখা গান আপনি গাইছেন? ওর লেখা এবং আমাদের যে বিখ্যাত সঙ্গীত শিল্পী আমাদের দাদা বাপ্পি লাহিড়ী, ওনার সুরে। বাহ। উনি সুর করেছেন এবং হিরণ বেগের লেখা। আমাদের গানটি দাদা এবং আমার একসঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া গানটি। বাহ। তো এক লাইন করি। প্রেম জীবনে একেবারে আসে আসে না
মধুর সুরেলা কণ্ঠ। আপনি এত বছর ধরে সুরেলা কণ্ঠে গান করছেন, নাট্যকার আপনি, মঞ্চ নাটক থেকে আপনাদের শুরু। আমি অনেক বছর ধরে চিনি, আমার প্রিয় কাপল, এবং আপনাদের মধ্যে একই ধারার প্রেম আমি দেখেছি, একইভাবে চলতে দেখেছি আপনাদেরকে। অনেক কাপলদের উত্থান পতন দেখেছি, আপনাদের দেখিনি। আপনাদের যে খুব মসৃণ যাচ্ছে কি না সেটা আমরা জানবো। তা এবার হিরণ বেগ, আপনার কাছ থেকে জানবো, আপনার কোন অঞ্চলে বাড়িটা দর্শকের? আমার বাড়ি সিলেট অঞ্চল, বিশ্বনাথ, 10গড় ইউনিয়ন। আচ্ছা, আপনি তাইলে সিলেটের বিশ্বনাথের ছেলে আপনি, বা আমাদের সিলেটের বিশ্বনাথের কৃতি সন্তান। তো আপনাকে তো আমি বিগত অনেক বছর আমি দেখছি, আপনি মঞ্চ নাটকে আপনাকে দেখেছি, এমনিতেও মানে আপনারা দুইজন বলতেই নাটক গান এগুলা ছাড়া তো আর দেখি না আমরা। তো আপনি প্রথম যে নাটক শুরু করলেন কত বছর আগে ছিল? আমার মনে হয় এটা নাটকটা 85-86 এর দিকে। ওরে বাবা, অনেক বছর আগে। আর ওই যে সালটা মনে নাই, কিন্তু এটা 84 এটা কি ইউকেতে? ইউকেতে। ও, আর যে শওকত আকবর যে আঙ্কেল এসেছিলেন ওনারা আরো পরে মনে হয়? ওনারা আরো পরে আসছেন, ওনারা বোধহয় 98 দিকে আসছেন। ও আচ্ছা, তো আপনার কি মনে আছে এই পর্যন্ত আপনি কতটা নাটকে অভিনয় করেছেন? আমি স্টেজ নাটকে মনে হয় 40টার কাছাকাছি। বাহ। এবং এইসব নাটকগুলা মানে একটা শো না, অনেকগুলা শো হয়। হ্যাঁ, অনেকগুলা শো। ওরই লেখা অনেক নাটক আছে যেগুলো হিসাব আমি ওই 40টার মধ্যে নাই, কারণ আমরা অনেক হেলথ রিলেটেড, সোশিয়াল এবং এডুকেশনাল নাটকগুলো করেছি, ওইগুলা অনেকবার স্টেজ হয়েছে, সেগুলা মানে এই 40টার মধ্যে। হ্যাঁ, আপনারা তো আগে এক একটা শো বিভিন্ন সিটিতে যে করতেন, আবার লন্ডনের মধ্যে কয়েকটা জায়গায় হতো, এখন তো ওইভাবে না। তার মধ্যে রিহার্সেল, সেই রিহার্সেলে আপার হাতের রান্না আমার সব মনে আছে। হ্যাঁ, নাটকে পরিচয়, কি মজার রান্না, ভালো রাঁধুনি, যেভাবে সঙ্গীত শিল্পী। জি, তো আপনাদের দুইজনের একসাথে অভিনয় করা হয়েছে অনেক নাটকে? মানে বেশিরভাগ নাটকেই একসাথে, কিছু দুই একটাতে নাই আমি, বাট সবগুলাতেই আছি। তুই একটা বলতে যে আমি অনেকগুলো সিরিজ নাটক করেছিলাম, যেটা বাংলাদেশ থেকে এটিএন টেলিভিশনের পক্ষ থেকে বোধহয় প্রায় 36টা ধারাবাহিক নাটক ছিল, সেইটাতে তুমি ছিলে না বোধহয়? না। তারপরে এখানকার এটিএন বাংলা, লন্ডনের এটিএন বাংলা প্রায় 25টা না এরকম ধারাবাহিক নাটক ছিল, সেটাতে বোধহয় তুমি ছিলে। ওই সেগুলোতে মানে ও ছিল না, হঠাৎ একটা দুইটাতে নাই। বা আমরা যেগুলো প্রডিউস করি বা বেশিরভাগ নাটকেই আমরা দুজনে একসঙ্গেই থাকি। আমি নিজেও দেখেছি, তারপর দর্শকদের উদ্দেশ্যে বললাম। তো আপনাদের একসাথে, আপনার লেখা নাটক সম্পর্কেও জানবো। আপনাদের একসাথে কি কোনো নাটকের কোনো ডায়লগ মনে আছে? দুইজন যে অনেক নাটকেই তো অভিনয় করেছে। অনেক নাটকে, কিন্তু এইগুলা হঠাৎ করে মনে আসে না, তবে চেষ্টা করবো একটা সিলেটি মানে ডায়লগ আছে যেটা আমি সিলেটি অভিনয় করেছি, সে মানে ওই নাটকটা ছিল ঘর ভাঙা ঘর নাটক। সেই নাটকের বাংলাদেশ থেকে পুরো টিম আসছিল, আজিজুল হাকিম ভাই, তারপরে শ্রাবন্তী এরা, তারপরে কি নাম ছেলেটা, জিতু হাসান, বন্যা মির্জা, ওনারা এসেছিলেন, মানে ওই নাটকের মধ্যে ছিল আর কি পুরো টিম। আর ভাবিও আসছিলেন, জিনাত হাকিম। আর ওই নাটকটা ক্যামেরা করেছিল সে মিশুক মনির, কানাডা থেকে এসেছিল উনি তো মারা গেছেন। পুরো টিমটাই একটা অন্যরকম ছিল। আর সেই নাটকটাই আমরা অনেক মজাও করেছি, আর নাটকটা খুব সুন্দর, এখানকার মানে বিলেতের জীবনের উপরে নাটকটা ছিল। আপনি যে নাটক লেখা শুরু করলেন, আপনার কেন মনে হলো যে আপনাকে
নাটকে নাটক লিখতে হবে, যে কোন নাট্যকাররা কি অন্য জায়গায় টাচ করতে পারছেন না, যেটা আপনার মনের মধ্যে সামথিং টু নিউ, নতুন কিছু নিয়ে আসছেন আপনি? নাটক লেখার বিষয়ে আমার ছোটবেলা থেকেই কেন জানি মনে হতো অনেক কিছুই, মানে লিখতে ইচ্ছে করতো, নাটক লিখতে ইচ্ছে করতো, কিন্তু সাহস হয়নি ওরকমভাবে। বাট নিজে ছোটবেলায় নিজে নিজে লিখতাম অনেক, যখন স্কুলে পড়তাম। তো এইগুলো মানে আমার প্রথম নাটকের ইচ্ছা জাগে হঠাৎ করে। কায়কোবাদের একটা নাটক ছিল, নাটকের নাম ছিল অশ্রুমালা। তো ওনার জীবনী যখন আমরা পড়তাম তখন তো ওনার জীবনীটা পড়তে হতো। তো এই অশ্রুমালা নাটকটার নামটা আমার কাছে কেন জানি খুব ভালো লাগে। ভালো লাগার পর থেকে আমার মনে হয় যে আমি এই নামের মধ্যে মতন করে একটা নাটক লিখবো। তখন খুব ছোট, ক্লাস 7-এ পড়ি বোধহয়। তারপরে তখন আমার ওটার সঙ্গে অশ্রু জ্বালা বলে একটা নাটক আমি লিখলাম, পুরোটা বেশ সুন্দর কাহিনীটা ছিল, কিন্তু সেটার ইয়ে হয় নাই। ওই সেখান থেকেই আমার ইচ্ছাটা জাগে নাটক, তারপর থেকে লিখি। কিন্তু সেগুলো আমি কারোর সামনে প্রকাশ করতে খুব লজ্জা পেতাম বা ইচ্ছে করতো না। ওইটা যে নাটক একটা লেখার পরে ওটা ছিল বেডের নিচে। হ্যাঁ, ওটা লেখা। সেটা ছিল আশা আমার আশা বোধহয়, না? প্রথম নাটক। এটা লিখে উনি বেডের নিচে রেখে দিয়েছে, ওইটার আর কোনো ইয়ে নাই। তো আমি ওটা একদিন দেখে বললাম যে এটা কি, এটা নাটক বোধহয়। তখন আমি নিয়ে গেলাম এই খসরু ভাইয়ের কাছে, খসরু নোমান। উনি দেখলেন, উনি দেখার পরে একটু মানে ছাঁটাই বাছাই করে নাটকটা স্টেজ করলাম আমরা। এই প্রথম নাটক লেখা। সেই নাটকে ইয়ে ছিল, শওকত আকবর ভাই ছিলেন, ভাবি ছিলেন, অ্যানি ছিল, সবাই ওনারা ছিল। এরপর থেকে যে নাটক লেখা শুরু হলো। তার চেয়ে আরেকটা জিনিস ছিল যে ওই নাটকটা মঞ্চস্থ হওয়ার আগে একদিন গফফর ভাই আসছিলেন আমার বাসায়। তো এসে উনি নাটকের ডায়লগগুলো দেখে বলছে, তুমি তো ভালোই লেখো না কেন? ওই সাহসটা বাড়লো, তারপর থেকে আসলে একটা ইন্সপিরেশন লাগে। আর আপনি তো যেভাবে অভিনয় আপনারা দুইজন, সেভাবে মানে সঙ্গীতেও আপনি, সেভাবে নাটকেও আপনি। আমি এখন হিরণ ভাইকে জিজ্ঞেস করব, আপনি যে সুরকার হলেন, গীতিকার, আপনার কেন মনে হলো যে আপনি, নাকি আপনার শখ থেকে হলেন? না, গান লেখাটা মানে ওই যে সিনেমাগুলো দেখতাম, গান শুনতাম, তখন ভাবতাম বাবা গান কেমনে লেখে, কীভাবে গান লেখা যায়, কি করে, মানে একটা বিরাট ব্যাপার গান লেখা। তো আমি ওইটা বোধহয় 80-র দিকে। তো আমি কিছু গান, আমি তখন বাংলাদেশে ছিলাম কোনো এক কারণে। তো ওই একটা হোটেলে থাকতাম, আমার বাড়িতে থাকার কোনো ব্যবস্থা ছিল না ওই সময়, সবাই আমরা এই দেশে। তো একজন পরিচিত কবি দিলওয়ারকে নিয়ে আসছে আমার সাথে দেখা করার জন্য। আমিই বলছিলাম যে উনি নিয়ে আসছে। তা ওই গানগুলা টেবিলের উপরে ছিল। গান হয়েছে কি না আমি সেটা জানি না, কিন্তু ওই টেবিলের উপরে ছিল কাগজগুলা লেখা। তো উনি আয়সা কোথাও কিছু না দেখেই এইগুলো হাতে নিচ্ছে, এই গানগুলো। আর আমার তো লজ্জা লাগতেছে, বাবা কী লিখছে আর কি উনি দেখবে। উনি দেখে বলে, বাবা এইটা তো সাংঘাতিক, তোমার কাছ থেকে এইগুলো বাইর হয়েছে? আমি বললাম হ্যাঁ, আমি এইগুলা লিখছি। তো উনি 25টা গান পরিমার্জনা করে দিচ্ছিল আমাকে, এবং সেই 25টা পরিমার্জনা গানের ইয়েতেই আমার এই গান লেখা আর কি। উনি যদি আমাকে তখন এই ইন্সপিরেশনটা না দিত, তাহলে হয়তো আমার গান লেখা কোনো দিন হতো না। যে আমি লিখতে পারি বা এই লেখাগুলা হয়েছে, অন্য কেউ দেখলে হয়তো বলতো দূর এগুলো ছেড়ে দেয়, এগুলো কি গান হলো? কিন্তু উনি ওইগুলো দেখা অনেকভাবে এইগুলোরে ঠিক করে, এবং কিভাবে গান লেখা কি হয়, কোথায়, সব মানে 6 মাস ছিলাম আমি ওনার সাথে। 6 মাসে এইগুলো করেছি। এই লেখালেখির ব্যাপারটা ভিতর থেকে আসে, ইচ্ছাটা জাগে, তো তখন অটোমেটিক হয়ে যায়। তারপরে মানুষের ভালো লাগার থেকে সেটা আরো বাড়তে থাকে। আপনারা দুইজনই সেম মন মানসিকতা। তা আপনি কি ইফাত আপাকে পছন্দ করেছিলেন গানের শিল্পী হিসাবে, নাকি? না, সেটা আরেকটা ইতিহাস। সেই যে ভালোবাসার যে 30 বছর কাটালেন, একটু ইতিহাসটা আমরা শুনি। আমি একটুখানি বলি এই ব্যাপারে। আসলে তুমি তো বেশি ভালোবাসো, সেই জন্যই তোমার এত বেশি, হয়তো এতটা না আমরা কিছুই, কিন্তু এই যে ভালোবাসার 30টা বছর যে কাটানো, আসলে যেখানে আমরা এই জিনিসটাকে, নাটক, গান,
যেগুলো আর কি, এগুলোকেই বেশি প্রাধান্য দিই। নিজেদের চাওয়া পাওয়ার কোনো প্রাধান্য নাই, সেই জন্যেই আমরা টিকে আছি, সেই জন্যেই আমরা এগুলো করে যেতে পারতেছি, এটা নিয়েই আমরা থাকি। যদি এখানে আপনারা একজন আরেকজনকে কোনো বাধা দিচ্ছেন না, সাপোর্ট করছেন, এটাও তো একটা বিষয় আছে। এটাই যদি বেশি আমাদের চাওয়া পাওয়াটা বেড়ে যেত, সেটার হিসাব নিকাশ হতো, তাহলে হয়তো আমরা এইভাবে এটা দারুণ একটা কথা বলেছেন যে চাওয়া পাওয়ার মধ্যে কিন্তু অনেক সংসার এমনিতেই চলে যায়, আমরা মানে এই হিসাব করতে করতে কিন্তু উত্থান পতন শুরু হয়ে যায়। আমরা এই জগৎটাকেই ভালোবাসি, ভালোবাসাতে এখানে পাওয়ার কিছু নাই। কেউ যদি ভালোবেসে আমাদেরকে বলে যে না তোমাদেরকে ভালো লাগে তোমরা এটা করো, সেইটাই আমাদের পরম পাওয়া। না পেলেও আমাদের এটা মনের থেকে আসে, বসে থাকতে পারি না, নিজে থেকে মনে না এটা করি ওটা করি। যতই দিন যাচ্ছে গানটা মানে আমার পছন্দ, গান নাটক দুইটাই আমার পছন্দ, দুইটাতেই আমি মানে নিবেদিত প্রাণ। কারণ আমি এর বাইরে কিছু চাইও না, শুনতেও পারিও না, এগুলাই আমার কাছে ভালো লাগে। তো ঘটনা হচ্ছে তার ব্যাপারে যেটা সে করে, মানে গান সে যে বলে যে আমি গান ভালো পাই না বা গান আমার ইয়েতে নাই, কিন্তু প্রত্যেক দিনে 2 বার সে রিহার্সাল করতে বসে, কিন্তু গানের রিহার্সাল করতে, গানের প্র্যাকটিস করতে বসে। তো এইটা যদি একজন এর অন্তরে না থাকে তখন সে সেটা করতে পারবে না, কারণ তার মানে ইচ্ছায় দিবে না যে এটা আমার না, আমি করব কেন। এটা অন্তর থেকে করতে হয়, এবং সেটা তার কাছে আছে দিকেই সে আজ পর্যন্ত এখানে টিকে আছে গানের মধ্যে। আপার কাছে তো দাবি হয়ে যায় যে আমাদের হিরণ ভাইয়ের লেখা গানের 2 লাইন আপনি গাইতে হবে, দর্শকদের উদ্দেশ্যে একটা গানের 2 লাইন শোনান। ওটাও তো হিরণের লেখা ছিল। ও, যেটা আগে গেছেন সেটা হিরণ ভাইয়ের লেখা ছিল। ও আচ্ছা আচ্ছা, ওটা হিরণের লেখা, আপনি বলেছিলেন। হ্যাঁ, তো আরো একটা গানের 2টা লাইন আমাদেরকে শোনাবেন। আর আমরা এটাও জানতে চাইবো যে আপনাদের যে এত বছরের যে যাত্রা, দুইজনের যে মানে কিভাবে এত মধুর, মানে আমরা তো দেখে আসতেছি মধুর, এখন ভেতরে কি আছে আমরা জানি না, সেটা দর্শকরা সবসময় হাসতে দেখি, সবসময় একসাথে দেখি, আপনাদেরকে একসাথে না দেখলেও ভালো লাগে না। একটা জিনিস হচ্ছে যে কিছু মানুষের কিছু জিনিস কমন থাকে, তাই না? তা আমাদের যেটা এখন পর্যন্ত আমরা ঠিকই আছি দুইজনের সাথে, সেটা আমাদের কিছু জিনিস কমন আছে। তো কমনটার মধ্যে বেশি প্রাধান্য হলো গান আর নাটক। এর মধ্যে হচ্ছে যে গান আর নাটক নিয়ে 7 রঙে সাজাবো আমার জীবন, হ্যাঁ 6টি ঋতু বসন্তের মধ্যে বসন্ত বাহার। যে জিনিসটা হলো যে আমরা যেভাবে আছি আমাদের গানে গানেই আর নাটকের মধ্যে যে অবস্থার মধ্যে আমরা আছি সেইভাবে যদি জীবনটা কেটে যায় তাহলে আমাদের কিন্তু তাইলে আপনাদের জীবনটা আসলে তো আপনারা 7 রঙেই আছেন, আপনাদের জীবনটা সেই থেকে আজ পর্যন্ত 7 রঙই চলতেছে। অনেক কিছু আছে, অনেক আপস এন্ড ডাউনস আছে, অনেক প্রবলেম আছে জীবনে, সবারই থাকে। কিন্তু এই প্রবলেমগুলো আমরা এমনভাবে স্থান দেই না নিজের মধ্যে। হয় কিছুটা, হয় না যে তা ঝগড়াঝাটি কি হয় আপনাদের মধ্যে? হবে না কেন, সেটা তো একটা কমন ব্যাপার। আমার একটু অ্যাডভাইস দেন সবাইকে, মানে কি করেন, যেমন মনে করো যে ঝগড়াটা কেমনে কি করা যায়, মানে মিটমাট করা যায় কি? মিটমাট কেমনে করা যায় সেটা জানি না, কিন্তু ঝগড়া কিভাবে করা যায় সেটা ভালো বলতে পারবে। ঝগড়াটা আমাদের ঝগড়াটা বেশি শুরু করেন না, আমাদের ঝগড়াটা হয় এটা নিয়ে, মনে করো যে প্রোগ্রাম তো করি, সবই করি, এই দেশে সব কিছুই তো নিজেদের করা লাগে, সেই সমস্ত করে হয়তো কোথাও যাচ্ছি একটু দেরি হলো বা কোনো রকম, ওইটা নিয়ে আমাদের তখন শুরু হয়ে যায় এই এরকম তারপরে সেটা আবার ঠিক হয়ে যায়। দেরিতে রেডি হচ্ছেন কেউ একটু, না আমার হয়তো থাকে না সংসারের নানান ঝামেলা, ওগুলো তো পোহায় তারপরে এগুলো করতে হবে। এটা তো বাংলাদেশ না যে আরামে বসে থাকলাম, হয়তো রেওয়াজ করতে বসলাম, এই টেলিফোন আসলো, এটা আসলো। আজকে যেমন এখানে আসবো, বাসায় মেহমান চলে আসলো, এখন তো আর পারতেছি না। এটাই আমার প্রশ্ন ছিল যে আপনি যে এত কিছু, এই যে গান, নাটক, তারপর রান্না বান্না, সংসার জীবন, এগুলো সব কিন্তু আপনি ব্যালেন্স করছেন, মেনটেন করছেন, এটার টিপসটা কি?
এটা টিপস বলতে কি আমি মানে কিভাবে আপনার ধৈর্য কি লাগে এইসবে? আমার হয় কি আমি বলি, আমি কিন্তু সংসার জীবনে ফাঁকি দিই না। আমাদের ছেলে মেয়ে বা খাওয়া দাওয়া বা সংসারের আমি ওটা পুরো একদম নিখুঁতভাবে না হলে আমার হয় না, ওটা আমি নিখুঁতভাবেই করি। কিন্তু পাশাপাশি মেহমানদারিও তো করে, প্রচুর প্রচুর মানুষ আসে আমার ঘরে, খাওয়াতে পছন্দ করে, খাওয়াতে পছন্দ করি। মানে আমার মনে হয় কেউ আসলে খেয়ে না গেলে ভালো লাগে না, ওইটা একটা মানে আমার মনে হয় সম্পর্কের একটা প্রধান বিষয়। আর গান বাজনা এটা আমি যেভাবেই হোক ম্যানেজ করি, যে ওই এগুলো না থাকলে জীবনটা মনে হয় অর্থহীন, জীবনটা সাত রঙহীন। সেটাই যে বলছিলাম, আমি খুব ভালো চিন্তা করে আসছিলাম, কিন্তু বলার সময় আমি এটা ঠিকভাবে বলতে পারি নাই জিনিসটা। জিনিস মানুষকে কাঁদায়, মানুষকে হাসায়। সুর যার ভিতরে নাই তার ভিতরে প্রেম থাকতে পারবে না, ভালোবাসা থাকবে না, ভালো লাগাও থাকবে না, তাই না? সবসময় ওই যে আছে যে স্বাভাবিকভাবে অনেক জিনিস চাই, এটা চাই সেটা চাই, ওটা আমার ভিতরে অত কাজ করে না, যে গয়না লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। তবে হ্যাঁ, পরিচ্ছন্ন পরিপাটিত হতেই হবে মানুষের সামনে যেতে হলে, এইটুকুই। হ্যাঁ, আপনাদের সাথে আবার আলাপ করবো। আমার প্রথম ধাঁধাটি দিয়ে দিই। এই পর্বের প্রথম ধাঁধাটি হচ্ছে দর্শক আপনাদের জন্য, যে কে কোন জায়গা থেকে দিবেন, একটু জায়গার নামটা লিখে দিবেন। এই পর্বের প্রথম ধাঁধাটি হচ্ছে, আকাশেতে উড়ে মাটিতে পড়ে, সাত রঙে রঙিন, বাতাস না হলে সে মূল্যহীন। আমি আবার রিপিট করছি, এই পর্বের প্রথম ধাঁধাটি হচ্ছে, আকাশেতে উড়ে মাটিতে পড়ে, সাত রঙে রঙিন, বাতাস না হলে সে মূল্যহীন। খুবই সহজ উত্তর, আশা করি আপনারা পারবেন। দ্বিতীয় ধাঁধাটি একটু পড়ে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো এখন, যে আপনারা যে এত বছর একসাথে আছেন, তো আপনাদের কোন জিনিসটা, হিরণ ভাই বলবেন, আবার কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে এবং কোন জিনিসটা আপনার খারাপ লাগে সেটা বলবেন। কোন জিনিসটা আমার ভালো লাগে ওর মানে অ্যাক্টিভিটিজের মধ্যে, নাকি হিসেবে, আপনার স্ত্রী হিসেবে, অভিনেত্রী হিসেবে, যে কোনো হিসেবে আপনি বলতে পারেন। অভিনয় তো খুবই ভালো, ওয়াইফ হিসাবেই বলেন, অভিনয় তো খুবই ভালো, কিন্তু আমার ভালো লাগে যখন আমারও ভালো লাগে গানগুলা প্র্যাকটিস করে, তখন আমার ভালো লাগে। কিন্তু আপনার স্ত্রী হিসাবে বলেন তো, গানটা কিন্তু আমার জন্য না, গানটা সে নিজের জন্যই করে, নিজের মানুষের কাছে নিজের তার কণ্ঠ দিয়ে পৌঁছায়। আমার সেখানে কোনো কৃতিত্ব নাই বা আমার কিছু করার নাই, তবে আমার ভালো লাগে, কণ্ঠটাও খুবই মধুর। আমার এটাই ভালো লাগে যখন সে প্র্যাকটিস করে, তো এটাই আপনার ভালো লাগে। আর স্ত্রী হিসাবে কি ভালো লাগে? উনার চোখ, কি দেখে আপনি উনার প্রেমে বলেন? স্ত্রী ভালো লাগে। আর ওনার আমি দেখেছি কিন্তু হিরণ ভাই আপনাকে, আপনি যখনই শাড়ি পরতেন রিহার্সেলের সময়, উনি কিন্তু আপনার দিকে তাকাইতো, আপনাকে বলতো সুন্দর লাগছে, আমরা সামনে ছিলাম। তো এটা কিন্তু আপনার সাজগুজ, আপনার, হ্যাঁ আমার মনে আছে এগুলো। এরকম রোমান্টিক কাপল তো সচরাচর দেখা যায় না। আসলে কি জানো নিপা, একটা কথা বলি, মানুষ কিন্তু সুন্দর জিনিসটা সবাই পছন্দ করে, তাতে যে এমন হতে হবে সুন্দর, আল্লাহ তো সবাইকেই সুন্দর করেই পাঠান, কিন্তু সেই জিনিসটাকে ধরে রাখতে হবে, সেভাবে সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকতে হবে, তবে না মানুষের ভালো লাগবে। বুড়ো হয়ে গেলেই কি, আমরা বুড়ো হয়ে গেলেই কি মানুষ তাকাবে না, সেটা তো কথা না। দেখবে যে অনেক বুড়িরাও আছে যে সুন্দর করে হাসতেছে, পান খাচ্ছে, পানের রঙিন লাল ঠোঁট করছে, তখন তাদের সাথে কথা বলতে ভালো লাগে, মিশতে ভালো লাগে। আপনার হিরণ ভাইয়ের কি ভালো লাগে বলেন তো একটু। সেটা একটা টাফ কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা না করাই ভালো ছিল। তো ভালো লাগার জিনিস আমরা শুনতে চাই। ওর ভালো লাগা বলতে মানুষ হিসেবে খুব ভালো, মানুষ হিসেবে খুবই ভালো, ওর মনের ভিতরে কোনো লোভ লালসা নাই, একেবারেই নাই। তারপরে মনে করেন যে আমি যেটাতে আমি 100% না, সে 100%, কিন্তু আমি ছোটোবেলায় থেকে গান এগুলির ভিতরে আমার খুবই ভালো লাগে, এটা ছাড়া আমি বাঁচতে পারি না। তো সেইটাতে সে সঙ্গে থাকে এবং তারও এই গান এবং নাটকের জন্য সে জীবন দিয়ে ফেলতে পারে, এর বাইরে তার কিছু নাই। এর যে গানের কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য যত কষ্টই হোক সে অসাধ্য সাধন সে করবে, কিন্তু এমনিতে ঘরের যে এই খাওয়া দাওয়া রান্না বাড়ি এইসবের মধ্যে কোনো আগ্রহ নাই, এটার মধ্যে অতটা নেই।
বাড়াবাড়ি করে না তাও থাকে না সবার যেটা খাবো ওইটা খাবো, ওইটা কিন্তু তার ভিতরে একেবারে নাই, সেটা আবার আমার একটু শান্তি আছে না শান্তি নাই, সেটা আবার আমার একটু কমপ্লেন যে ওইটাও দরকার। তা আমি জেনে নিলাম আপনারও পছন্দের কি। সেটাও দরকার তাই না, সবটাই দরকার। হ্যাঁ, আর এটা তো বলা হলো না যে রাগটা কে আগে ভাঙান এবং কিভাবে। আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না, হ্যাঁ তো শেষটা বোন আমি ওই রাগ করে থাকতে পারি না। হ্যাঁ, তো রাগ হলে তারপর আপনি নিজে থেকে মানে কথা বলে কতক্ষণ না বলে কথা বলে ফেলি। হ্যাঁ, আর আমাদের এমন একটা বিষয় যে বেশিরভাগ প্রতিদিনই একদিন দুই দিন পর পরই প্রোগ্রাম থাকে, তাহলে রাগ করে থাকার কোনো পথ নাই। রাগ হলেও ওই প্রোগ্রামের জন্যই আবার ঠিক হয়ে যেতে হয়, নাহলে তো হবে না, এই আর কি। এবার অনেকক্ষণ তো কথা হলো, একটু গান শোনা যাক। গান না বলে আমরা নাটকের ডায়লগ করি নাকি? হ্যাঁ, ডায়লগও করেন আর পরে একটা গানও করবেন। একটু আমার মনে হয় না ঠিক মতো মনে আছে, মনে নাই, জাস্ট বানাই বুনাই বলবো আর কি। মানে দুজনেই পারফর্ম, আমরা ওই ঘর ভাঙা ঘর নাটকেরই একটা দৃশ্য যে আপনার লেখা, আমারই লেখা। হ্যাঁ ঠিক আছে, যেটা ওইটাই বলতে চাইছি যে আপনার কতটা নাটক সর্বমোট আপনি লিখেছেন? অনেকগুলো। অনেকগুলো। আচ্ছা, যেটা আপনার প্রিয় ঘর ভাঙা ঘরের ডায়লগ? হ্যাঁ, মানে যে আমরা এইখানে আসলে এই দেশে আসলে বিশেষ করে এই দেশের মহিলারা অনেক কষ্ট করে, এটা মানতেই হবে। তারা ঘরে বসে সেলাই করে, ঘরে বসে কাজ করে টাকা অর্জন করতেছে। হ্যাঁ, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এটা বলতে কোনো দ্বিধা নাই, স্বামীরা তখন বউকে পছন্দ করছে না, বাইরেমুখী হয়ে যায়। কারণ তারা বাংলাদেশে যেমন বউরা পরিপাটি থাকতে পারে, এখানে থাকতে পারে না। 4-5টা বাচ্চা মানুষ করছে, ঘরের কাজ করছে, তারপরে তারা তো আর ওইভাবে স্বামীকে ই করতে পারে না, তখনই স্বামীদের অপছন্দ হয়ে যায়। তো সেইটাই সেটাই আমি বলতে চাইছি যে তোমার কারণেই তো আমি পড়লাম, তাহলে কেন তুমি আমাকে পছন্দ করছো না? একটু ডায়লগ দেন তো। আচ্ছা দেই। আচ্ছা, এরকম মানে সে গেছে বাইরে, হ্যাঁ, প্রতিদিনই রাত্রি করে ফিরে আসে। কিন্তু আমার ক্যারেক্টারটা ওর সিলেটের, আমি নন সিলেটি। ও আচ্ছা, ও অরিজিনাল ক্যারেক্টারই দিয়েছে। প্রায় আসে না, এই জন্য এইটাই অভিযোগ বলি আর কি। কোথায় ছিলে এত রাত্রি? কোথায় ছিলাম আমি সব কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? আহা, কৈফিয়ত না, আমি জানতে চাইছি যে তুমি কোথায় ছিলে। এত সব কৈফিয়ত আমি দিতে পারবো না। ঠিক আছে, কৈফিয়ত না দাও, কিন্তু আমাকে বলতেই হবে তুমি আমার এই ব্যাগ থেকে টাকা নিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, তাতে কি হয়েছে? আমার টাকা আমি নিচ্ছি, তাতে তোমার কি? আমার কি মানে? হ্যাঁ, আমার কষ্টের টাকা তুমি নেবে আর আমার কিছু হবে না? এটা ঠিক হলো? আমি কত কষ্ট করে সেলাই করে দিনে রাতে খাটনি করে টাকাটা জমিয়েছি। তাছাড়া ওই টাকাটা ছিল আমার বাচ্চাদের বেনিফিটের টাকা, আমি রেখে দিচ্ছি, ওটা ওদের ভবিষ্যতের জন্য। ওই টাকায় তুমি হাত দেবে কেন? ওইসব আমি জানি না, আমি টাকা আমি নিয়ে গেছি, আমার টাকা আমি দিচ্ছি। না, তুমি এই টাকা হাত দিতে পারো না। তুমি এই টাকা দিয়ে তোমার এই জুয়া মদ এগুলো করতে পারো না। 100 বার দিব, 100 বার দিব আমি। তুমি একবারও পারবে না, তুমি এগুলো করতে পারবে না। আমার টাকায় হাত দিতে পারবে না, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ তুমি অন্ধকার করতে পারবে না। তুমি দরকার হলে থেকো না ঘরে। থাকবো না, আমি এখানে আর থাকতে চাইও না। চাবে কেন? তোমার তো সারাদিন ওই বাইরে ওই জুয়া মদ, ওই বাইরের মেয়েদের ভালো লাগে, সেই জন্যই তো তুমি থাকো না ঘরে। নিশ্চয় ভালো লাগে, এইখানে বসে বসে তোমার এই বিটকা মুখ আর দেখতে চাই না আমি। এখন তো আমার মোট বিটকাই লাগবে, তাই না? তাই লাগবে। যাও যাও যাও, তোমার ওই বাইরের মেয়েদের সঙ্গে তুমি দিন কাটাও। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। যাও। বাহ, চমৎকার চমৎকার। এখন তো আমাকে আর তোমার ভালো লাগবেই না। আমি এই বিলেতে এসে কি পেলাম? শুধু পাউনের বদলে আর তো কিছুই পেলাম না। যার জন্যে দিনে রাত্রি খাটনি খেটে নিজের চেহারাকে কালি কয়লা করে দিলাম, একটা দিন আয়না দিয়ে মুখ দেখার সময় পর্যন্ত আমার হয় না। আর তোমার এখন আমাকে ভালো লাগে না কেন? কি পেলাম? কেন কেন এখানে আসলাম? কেন আমার জীবন এভাবে হয়ে গেল? এই খাটনি আমি আর খাটতে পারবো না। আমি চাই না, আমি এই সংসার আর চাই না, আমি কিছুতেই চাই না, আমি কিছুতেই চাই না। বাহ, এরকম ছিল কি?
চমৎকার। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যেমন সঙ্গীত শিল্পী তেমন নাট্যকার এবং অভিনেত্রী। নিঃসন্দেহে আমি নিজেই 20 বছরের উপরে উনার অভিনয় দেখে আসছি এবং দেখলেন উনার লেখা দারুণ হয়েছে, একদম বাস্তবমুখী আর অসাধারণ অভিনয়, অসাধারণ। তো দর্শক, উনারা হচ্ছেন ভালোবাসা 30 বছর, যেভাবে দুইজন আমি ব্যক্তিগতভাবে জানি, সবাই জানে, ভালো মনের মানুষ। এটা সবচেয়ে বড়। সাংস্কৃতিক অঙ্গনে থাকলেও সবাই ভালো মনের মানুষ হতে পারে না, কিন্তু সেটা আপনাদেরকে খুশি করার জন্য না। আমি এত বছর ধরে আমি নিজে দেখেছি, এবং আপনাদের মধ্যে যে নিরহংকার, যে নতুন নিউ কামারদের যেভাবে ওয়েলকাম করেন, স্বাগত জানান। আমি যখন নিউ কামার ছিলাম তখন আপনারা আমাকে ফিল করাতেন না যে ও তুমি পারবে না বা তোমার অভিজ্ঞতা নাই, এটা নাই। আমি অনেক বছর পরে আমি হিরণ ভাইকে ফোন দিয়েছি, উনি মানে কণ্ঠটা শুনে বলছে ও নিপা, এটা প্রশ্নই করে নাই, এত বছর তুমি কোথায় ছিলে। আমি নাম্বার নেওয়ার জন্য ফোন দিয়েছি, অনুষ্ঠানের জন্য ফোন দিয়েছি, উনি বলছে ঠিক আছে আসবো, কবে কখন আসতে হবে। এই যে মানে এটাতেই আমি মুগ্ধ হয়েছি। আমি সব জায়গায় এটা বলি যে অনেক বছর পরে হিরণ ভাইকে ফোন দিয়েছি, উনি আমাকে জিজ্ঞেসও করেন নাই কোন প্রোগ্রামে যাব, নিপা বলছে আচ্ছা চলে আসে। এই যে উদারতা, এই যে ছোটদেরকে যে আপনাদের যে একটা স্নেহ, একটা ভালোবাসা, এটা কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে থাকা খুব জরুরি। মানুষের মাঝে আমাদের যেটা শিল্পী লাইনে কিন্তু বেশিরভাগ মানুষ কম্পিটিশনে লিপ্ত হয়ে যায়, ভিতরে তাদের অনেক কি থাকে, হিংসা, এটাই বেশিরভাগ আসে আর কি। আমার মধ্যে সেটা কাজ করে না। আমার মনে হয় যে আমি যেটা করব আরেকজনকে নিয়ে, সঙ্গে নিয়ে সবসময় সবাই মিলেমিশে একটা আনন্দ করব। দুইজনকেই এরকম দেখি না, মানে দুইজনকেই দেখেছি যে আপনাদের মধ্যে এই জিনিসটা নাই। এটা কিন্তু একজন শিল্পীর অনেক বড় গুণ, আর সেটার জন্য আমার পক্ষ থেকে আসলে আপনাদেরকে স্যালুট। আমি এত বছর ধরে দেখছি এবং আমার মনের কথাগুলো আমি বললাম। এটার কারণে জানো যে আমরা অনেক জায়গায় হয়তো পিছনে পড়ে আছি, অনেকেই হয়তো ডাকে না, অনেকেই হয়তো আমাদেরকে মনে করে না, সেটা স্বীকৃতিও দেয় না। কিন্তু আবার আরেক দিকে এই যে তুমি যেমন ডেকে বলতেছো, এই আমাদের এইভাবে মানে স্যাক্রিফাইস করার এইটা মূল্যটা পাই মাঝে মাঝে, যখন তোমাদের মতন কেউ এইভাবে বলে, খুব ভালো লাগে যে না, আপনাদেরকে না ডাকার কোনো কারণই নাই। এত বছর ধরে একটা কারণ আছে, জেনারেশন নতুনরা নতুন আসলে কি আমরা শিকড় ভুলে যাব, শিকড় তো ভুলা তারা যায় না। খুঁজবে হয়তো ওদের নাটক দেখি ওরা কে ছিল কে না ছিল, অনেকে আমাদের ফেস চেনেন, অনেকে আমাদের মনে করে যে আমাদের সাথে যারা ছিল অনেকে নাই, এই জগতে নাই, অথবা কেউ রিটায়ার করছে, কেউ আর এই সামনে আসতেছে না। মানে আমরাই 30 বছর ধরে আমরাই সামনে রয়ে গেছি, কিন্তু নতুন মানুষগুলো আমাদেরকে চিনতেছে না, কারণ আমরা সেইভাবে পারফর্ম করি না, সেইভাবে গানের প্রোগ্রাম করি না, সেইভাবে যাই না, সেই কারণে না সেইভাবে করি কিন্তু আমার কথা হচ্ছে আমরা শিকড় ভুলবো না, ভুলা যাবে না, এবং আমাদের প্রবীণকে মনে রাখতে। আপনারা তো আমাদের গাইডেন্স, আপনাদের কাছ থেকেই তো শিখবো আমরা, আমাদের কাছ থেকে আরেকজন প্রজন্ম শিখবে। আমরা যতই নতুন হই না কেন, পুরনো, আমার প্রোগ্রামে কিন্তু আমি প্রথম প্রোগ্রাম থেকে আমি বাহার ভাইকে, তারপর আপনাদেরকে একজন, কারণ আমি আগে প্রথমে আমার মাইন্ডসেটই ছিল যে আমার আগের শিকড়দেরকে নিয়ে আসতে হবে, যারা আসলে এত বছর, যাদের হাত ধরে আমরা শিখেছি, যারা আমাদেরকে সাংস্কৃতিক অঙ্গনে মানে এত বছর ধরে আপনারা পরিচালনা করে যাচ্ছেন, যার যার স্ব ক্ষেত্রে, সেই এবং জনপ্রিয়তা অক্ষুণ্ণ রেখেছেন, এটা বজায় রেখেছেন। অনেক জায়গায় অনেকে ডাকে না, তার আরেকটা কারণ রয়ে গেছে। মানে সেটাই আমি বলবো যে সেই বড় একজন শিল্পী হতে পারে যে অন্যের শিল্পত্বকে দাম দেয় এবং যে মনে করে যে আমি তার কাছ থেকে কিছু শিখতে পারবো, শেখার কিন্তু কোনো শেষ নাই। তো তারাই একদিন বড় কিছু একটা হতে পারে, আমার মনে হয় এরকম। ওই যে আমি যে জানি এইটা আমার কখনোই মনে হয় না। আমি যাই কিছু না, আমার খুব ছোট একজন বাচ্চার যদি গান করে তো মনে হয় আল্লাহ ওর মতন যদি গান করতে পারতাম। ভিতরে এই অতৃপ্ত একটা বাসনা থাকে, কখনোই নিজেকে মনে হয় না যে নিজে কিছু জানি। দেখেছি যে আপনারা যত নাটক করেছেন আরো বেশি আপনাদের মনোযোগ, আরো বেশি ভালো করা যায় কিনা, যত গান করেছেন, যাই করেছেন আরো বেশি ভালো করা যায় কিনা, এই চেষ্টাটা কিন্তু আপনাদের সব সময় ছিল। যত্নটা অনেক জায়গায় অনেকে বলে যে না
হ্যাঁ পপুলার হতে হবে, এরকম এরকম গান করো, ওরকম গান শর্টকাট করো। কোনো নাই, অনেক বছরে এটা তৈরি হয়েছে কিন্তু, এবং জনপ্রিয়তা কিন্তু আপনাদের আছে, কেউ ডাকুক না ডাকুক সেটা না না, ডাকে, অনেকে কিন্তু মনে করে। আপনাদেরকে যে সবাই মনে রাখে, এক নামে চিনে, সবাই স্বীকার করবে এক কথায় যে আপনাদের যারা আমাদেরকে চিনে, যাদের সাথে আমরা কাজ করেছি, একটা গ্রুপ ছিল, অনেকগুলা গ্রুপ ছিল, তখন সব গ্রুপে গ্রুপে আমরা কাজ করেছি, কিন্তু ওই গ্রুপগুলো এখন নাই, অন্য মানুষ চলে আসছে। অন্য মানুষ চলে আসলে তো যারা আসবে, পরিবর্তনে হ্যাঁ যারা আসবে তারা তাদেরটাই তো তুলে ধরবে, তাই না? ওইটাই। তো আমরা শেষের দিকে চলে এসেছি, তো আপার একটা গান শুনবো আমরা, আর আপনার কাছ থেকে একটা টিপস চাইবো। আপনি যে এত বছর ধরে বিউটি কুইন হয়ে আছেন, বিউটি কুইন, এবং আপনারা দুইজন সজীব, তা এভারগ্রিন কাপল, এটা কেন সেটা দর্শকরা জেনে গেছেন এতক্ষণে, যে দুইজনই মন মানসিকতা সেম, ভালো মানুষ, এবং দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা আছে বলেই এটা আছে। তারপরেও আপনার বলার কিছু থাকলে বলবেন আপনি, কিন্তু আপনি এই টিপসটা দিবেন। আপনি নিজেকে আপনার নাটকের ডায়লগে বলেছেন, এমনিতেও বলেছেন, কিভাবে আমাদের বোনরা আমরা সবাই নিজেকে মেনটেন করতে পারি। আসলে জীবনটা খুব ক্ষণিকের, এই আছি এই নাই, জীবনটা খুবই অল্প সময়ের, হয়তো কেউ বেশি সময় পায়, কেউ কম সময় পায়। তো যতটুকু সময় পাই, কষ্ট দুঃখ এটা থাকবেই, সবার অনেক বেশি থাকে, আমার তো অনেক বেশি, কিন্তু সেগুলোকে ঢেকে রেখে নিজের চলা। সকালে ঘুম থেকে উঠলে একটা সুন্দর সকাল মনে করতে হবে যে আজকে জীবনে নতুন করে শুরু হলো, একটা সুন্দর ফুল, একটা শিশির ভেজা ঘাস দেখে মনের ভিতরে একটা সজীবতা নিয়ে আসা, এই যে ভাবনাগুলো, এগুলো মনের ভিতরে নিয়ে আসা, ভালো লাগা, এগুলো থাকতে হবে। এবং মানে খুব দুঃখকে দূরে ঠেলে দিয়ে সামনের দিকে আগাতে হবে, এবং মনটার ভিতর থেকে চিন্তাগুলি দূর করে ভালো ভালো সুন্দর কথা, গান শুনতে হবে। গানের সঙ্গে কিন্তু মানুষের অনেক চিন্তা ভাবনা দূর হয়ে যায়, তাই না? গান শুনলে কিন্তু মনটা ভালো, হ্যাঁ থেরাপি। তো আমি আপনার গানে আসব, আমরা একদম শেষে চলে এসেছি, আমার দ্বিতীয় ধাঁধাটি এখনো দেয়া হয় নাই। প্রিয় দর্শক, এই পর্বের দ্বিতীয় ধাঁধাটি হচ্ছে, মোটা মোটা পাতা, চিকন চিকন লতা, মুখে দিলে লাল হয়, বেশি খেলে তিতা। আমি আবার বলছি, এই পর্বের দ্বিতীয় ধাঁধাটি হচ্ছে, মোটা মোটা পাতা, চিকন চিকন লতা, মুখে দিলে লাল হয়, বেশি খেলে তিতা। আপনারা খুব সহজ, এবং আমাদের বাঙালিদের সিলেট অনেকের প্রিয় এটা একটা জিনিস আছে, খুঁজে বের করবেন, আমি ক্লু দিয়ে দিলাম। আচ্ছা, আপনার গানে যাব। গান কি গান করব? একদম শেষে চলে এসেছি আমরা। আচ্ছা, আমার আসলে অনেক গানই আছে যেগুলো আমি একটু নিজের প্রতি ভীষণ উদাস। একটা জিনিস বলতে চাইছিলাম, আমি আজকে ভাষায় বলছি, এখানে বলা আমার উচিত, আমি মনে করি। এক মিনিট টাইম আমি নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। বিলেতের শিল্পীদের মধ্যে আমার প্রিয় শিল্পী আল্লাহর রহমান, এবং আল্লাহর রহমানকে দিয়েই মানুষের কাছে আমি পরিচিত, এবং মানুষের সেই থেকে আমাকে চিনে। আমি আল্লাহর রহমানের যে গানগুলা রেকর্ডিং আছে, ফার্স্ট লন্ডনে আর কারণেই এত রেকর্ডেড গান, আর দ্বিতীয় শিল্পী হচ্ছে ইফাতারা খানম। ইফাতারা খানমের যত রেকর্ডেড গান আছে, যতটা ক্যাসেট আছে, বিলেতে আমার মনে হয় দ্বিতীয় শিল্পী আর কারণ নেই। এইটাই আমার বলার ছিল, এটা দর্শকদেরও জানা উচিত। বলার একটাই কিন্তু কারণ, বলার আমার আরেকটা কারণ আছে, সে নিজস্ব গানগুলি করি না, এটাই নিজস্ব গান নিজে করে না। নিজের মৌলিক গান, যত ভালো ভালো গান, তার গানের মধ্যে বাপ্পি লাহিড়ী সুর করেছেন, মিউজিক দিয়েছেন, এবং উনি নিজে ওরা এত পছন্দ করতেন যে কণ্ঠ দিয়েছেন। সাধারণত বাপ্পি লাহিড়ী কারো গানে কণ্ঠ দেয় না, কারো সাথে গান করে না, ও তারে নিয়ে গান করছে। 6টা গানে, আমার লেখা 6টা গানে বাপ্পি লাহিড়ী কণ্ঠ দিয়েছে। ইমন শাহ, যে এখন বর্তমানে বাংলাদেশের নম্বর 1, সে ওর গান করেছে। পঞ্চপাণ্ডব বাংলাদেশের নাম করা, ওরা তার গানের মিউজিক করেছে। তারপরে ইবরা টিপু ওর গানের মিউজিক করেছে, এবং গানের অনেকগুলা সুর দিয়েছে। আমি একটা
কথা বলি আমার যেটা আর কি, আমি খুব একটা শুরু হয়ে গেল না ঝগড়া না, আমি ওই ইলেকট্রিক্যাল কাজগুলি পারি না আসলে, সত্যি যেটা ওই যে আপলোড করা এই করা এগুলো সত্যিই পারি না, যার জন্য আমার কিছু কিছু জিনিস কিছু কিছু গান আমার জন্য না, আমি বলবো অনেক ভালো ভালো কিছু গান আছে ওর লেখা, কথা যেমন সুর আর এইসব গুণী মানুষরা করে রাখছে, ওর মিউজিকও ভালো আছে, কিন্তু আমরা আপনার কাছে আশা করতে পারি আমি তো এগুলো সুরেলা কণ্ঠ আর এত বাক্সের ভালো মধ্যে ভালো সব রয়ে মানুষ গেছে। জন আপনাকে সুর করে দিয়েছেন, এত নাম করা মানুষ আপনার গানগুলা সেই যোগ্যতা পেয়েছে, এই জন্য ওইভাবে ওনারা মনে করেছেন দেখে আমি তো বুঝতে করেছেন। পারি না সে কেন সেই গানগুলা করে না আজকাল হলো কি জানো নিপা, প্রচারটাই বড় জিনিস, যেটাই তোমার ভিতরে থাকুক প্রচার না করলে কেউ তো জানতে পারে না, এটা বলবো আমার দুর্ভাগ্য, আমার জিনিসগুলো আমি প্রচার করিও না, নিজেই করি না, নিজেই তো আমরা এবার আরো কোনো একটা অনুষ্ঠানে আপনার গান নিয়ে শুধু হবে, এখন আর একটু দুটো লাইন নিয়ে আমরা বাড়ি যাব, শুনবো, তারপর আমরা শেষের মেসেজে যাব। আমার ওর একটা ফোক গান করি, হ্যাঁ ফোক গানও লিখছে, সেই গানটা করি, মনেও ভুলে গেছি। কিন্তু কবিতা আজকে শোনা হয় না, আপনি তো কবিতা তো দুই লাইন শোনায় দেন। হ্যাঁ ওই যে আগে যে শুনাইছিলেন, হ্যাঁ কিন্তু এটা আমি ঠিকমতো পারি না। এক লাইন করি আর কি, হ্যাঁ। প্রেম 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 ভাব লাগাইয়া রে ও বন্ধু পাগল করিলা, মুখের হাসি দিয়া আমায় দিওয়ানা বানাইলা বন্ধু রে, ওরে প্রেম 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 ভাব লাগাইয়া রে ও বন্ধু পাগল করিলা, মুখের হাসি দিয়া আমায় দিওয়ানা বানাইলা বন্ধু রে, ও বন্ধু রে প্রেম প্রীতি ভালোবাসা রয় না রে গোপনে, নদী যেমন উঠলে উঠে আষাঢ়িয়া বানে রে, তেমনি তোমার ভালোবাসায়, আরে তেমনি তোমার ভালোবাসায় উতলা করিলা বন্ধু রে, ওরে প্রেম 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 ভাব লাগাইয়া রে ও বন্ধু পাগল করিলা, মুখের হাসি দিয়া আমায় দিওয়ানা বানাইলা বন্ধু রে। দারুণ, আর মন চাইতেছে আরো শুনি, দারুণ লিখেছেন আর দারুণ গেয়েছেন। এইরকম মানে এইগুলো তো ফোক গান, আধুনিক অনেক ভালো গান আছে যেগুলো রিসেন্টলি একটা ওর গান লিখছি যে বেদুনার বালুচরে কি একটা গানটা খুবই সুন্দর, কথাগুলো এত রিচ এত ভালো ও লিখেছে, আর কথাটা গানটা হাবিব বাপ্পু সুর করেছে, তো বলি না আমার সেই গানটা আমি এবার বাংলাদেশে গেলাম রেকর্ড করব, আমি এখন ভাবছি আমার আরো গান কিছু রেকর্ড করব, কিন্তু ওই এমন আমার নিউমোনিয়া হয়ে গেল, আসলে আমি খুব অসুস্থ অনেকদিন ধরে, যার জন্য আর করতে পারি নাই, ইনশাআল্লাহ তোমাদের দোয়া থাকলে হ্যাঁ অবশ্যই। আরেকটা আমার লেখা গান হবে অন্তত 3000-এর উপরে। তো ঠিক আছে, আমরা একদম শেষের মেসেজটা আপনি দিবেন, আর অন্য কোনো একটা অনুষ্ঠানে এই কাপলকে আবার দর্শকদের জন্য নিয়ে আসবো, এক অনুষ্ঠানে শেষ হবার নয়, আপনি শেষে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে ছোট করে? আমি আপনারা দুইজনই বলেন। দর্শক আমি এটাই বলতে চাই, সাতরঙ্গে এসে কেমন লাগলো এবং কি বলতে চান? আমাদেরকে প্রোগ্রামে ডাকার জন্য অশেষ ধন্যবাদ। সাতরং তো তাই ম্যাগাজিন, সাতরং ম্যাগাজিন অনুষ্ঠানে ডাকার জন্য ধন্যবাদ, আমাদের খুব ভালো লাগলো, এবং আমরা বোধহয় LB24-এ আরেকবার এসেছিলাম অনেক আগে, বোধহয় 15 বছর হবে, 15 years নিয়ারলি। হ্যাঁ, আর আপনি আমার সাতরঙ্গেও আরেকবার, সাতরঙ্গে আমি তো আরেকবার এসেছি। ধন্যবাদ আমাদের ডাকার জন্য, এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই নিয়ে আমি বিদায় নিচ্ছি। আবার কোনো অনুষ্ঠানে কোনো কোথাও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আর আমি এটাই বলতে চাই, LB24-এর পক্ষ থেকে প্রযোজনায় তোমার পরিচালনায় তুমি যে সাতরং অনুষ্ঠানটি করো, আর আমার মনে হয় যে খুব একটা ভালো অনুষ্ঠান, আর তুমি যে সুন্দরভাবে সেই পুরনো মানুষদেরকে ডেকে ডেকে বিলেতে যারা একটু একটু কাজ করে গেছে তাদেরকে মনে করে করে এই জিনিসটা করো, এই অনুষ্ঠানটা করো, এটা একটা বিরাট বড় ব্যাপার, এটা কিন্তু সবাই করে না, সবাই চায় নতুনদের নিয়ে একটা
ঝাঁকানাকা জিনিস করতে, কিন্তু তুমি এই যে এই ধরনের প্রোগ্রামটা করছো, এই জন্য তোমাকে অনেক সাধুবাদ জানাই আমার পক্ষ থেকে, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন তোমার প্রতি, এবং LB24 টিভিকেও আমার অনেক শুভেচ্ছা। আর দর্শকদের প্রতি এটাই বলতে চাই যে আপনারা ভালোবাসেন বলেই আমরা থাকি, এবং সবাই এটা মনে করতে হবে সবার ভিতরেই কষ্ট দুঃখ লুকিয়ে থাকে, সেগুলোকে আড়াল করে সঙ্গীত, নাটক এগুলো দেখবেন, শুনবেন, মনটা ভালো রাখবেন। মনটাই বড়, দুদিনের জীবনে আর কি আছে, এই হাসি খেলি করে আমরা চলে যাব, এটাই বড় কথা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই গান আর নাটক এই জীবন আমার, তাই না? গান আর নাটকই জীবন আমার। যেমন 6টি ঋতু বসন্তে, বসন্তের বাহার। এখানে একটা কথা আমি আরেকটু সময় নিয়ে বলি যে গান আর নাটক কিন্তু এটা কোনো মানে অনেক অন্য কোনো জিনিস না, এটা কিন্তু জীবনের অঙ্গাঙ্গিকভাবে জড়িত। নাটক তো মানুষের জীবনের কাহিনী, জীবনের প্রতিচ্ছবি, আর গানও কিন্তু মানুষের অন্তরে যা হতে থাকে সেই কথাগুলোই সুরে আর কথায় বেরিয়ে আসে, এটা কোনো খারাপ জিনিস না। অবশ্যই, আর এগুলো একটা ওষুধের মতো কাজ করে। ধন্যবাদ আপনাদের দুইজনকে আমার পক্ষ থেকে, সাতরং LB24 এর পক্ষ থেকে। আবারও কোনো একটি অনুষ্ঠানে আবার নিয়ে আসবো। এক অনুষ্ঠান যথেষ্ট না আপনাদের মতো গুণী মানুষদের। প্রিয় দর্শক, সুস্থ থাকতে হলে ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইলটা হাত থেকে রেখে দিবেন, দূরে দিবেন। কারণ মোবাইল পাশে থাকলে মোবাইলের রেডিয়েশন থেকে আপনার মাথা ব্যথা হতে পারে, বমির ভাব হতে পারে, ভালো ঘুম হবে না। এবং ঘুম থেকে উঠেই আগে মোবাইল হাতে নেবেন না, সব কাজ সেরে তারপর মোবাইলটা। আজকাল আমাদের ইয়াং জেনারেশনে এমন হয়েছে, ভাত খেতে হলেও মোবাইল, ঘুমাতে হলেও মোবাইল সব সময়। দয়া করে মোবাইলটা কিছু সময়ের জন্য সরিয়ে রাখবেন। এবং সুস্থ চুলের জন্য স্ট্রবেরি এবং লেবু খাবেন, সেটাতে চুলের উপকারিতা আছে। আনন্দে থাকার টিপস হচ্ছে, খুব বেশি বিপদে যারা আছেন তাদেরকে সহযোগিতা করবেন, বিপদগ্রস্ত মানুষকে, তখন আত্মতৃপ্তিটা পাবেন, আর সেটাই আনন্দে থাকার টিপস। এবং APJ আবুল কালাম বলেছেন, সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর মন কখনো, সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। আমাদের ব্যবহারগুলাই সারা জীবন থেকে যাবে আমাদের মাঝে। আপনারা ভালো থাকেন, হাসি আনন্দে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, একে অপরের সহযোগিতা করবেন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।